ট্রানজিশন পিরিয়ড কন্ট্রাক্ট সাইনিং ইস্টবেঙ্গল প্লেয়ারদের। তো আমি দেখছি এই মুহূর্তে ইস্টবেঙ্গলের যারা ইউটিউব কন্টেন্ট তৈরি করে, যারা বিশারদ এই বিষয়ে, তারা অনেকে কনফিউজড এবং মিডিয়ার লোকজন অনেকে কনফিউজড এবং তারা হাবিজাবি অনেক কথাই বলছে যে এই মুহূর্তে কেন শৈশাবোধ হচ্ছে না, বা অনেকে এরকম বলছে লেটার হেডে কার ছবি থাকবে, কার লোগো থাকবে। ব্যাপারটা তা নয়। আসলে ইস্টবেঙ্গলের যারা ইউটিউবার মূলত তারা বেশিরভাগই বেকার, চাকরি বাকরি করে না, অনেকে চাকরি কোনো দিন পায়ওনি, অনেকে পেলেও খুব ছোটোখাটো কোম্পানিতে কাজ করেছে। আর যারা এই মুহূর্তে সোকল্ড মিডিয়া, তারাও সেই ধরনের নাম কাওয়াস্তে সেই মিডিয়া কোম্পানিগুলো। দেখুন, সহজ কারণটা বলে দিচ্ছি, কিভাবে করা যেতে পারে। এই মুহূর্তে যে ক্লাবগুলো চলে, ইস্টবেঙ্গল ক্লাব বলুন, মোহনবাগান সুপার জায়ান্ট, এগুলোর সাথে স্বাভাবিক কোম্পানির কোনো ফারাক নেই। যে ক্লাব লাইসেন্সিং যেটা হয়, এফসি ক্লাব লাইসেন্সিং, সেটা কিন্তু একটা কোম্পানির নামে হয়। তো যে চুক্তিপত্রগুলো দেয়া হয় সেটা এখন একটা কোম্পানি একটা কন্ট্রাক্ট দেয়। সাধারণ আপনি যদি কোথাও চাকরি করেন তো আপনাকে কিন্তু কেউ একটা কন্ট্রাক্ট দেয়। সে আপনি ধরুন বড় বড় কোম্পানিতে কাজ করেন, সে ইনফোসিসে হোক বা উইপ্রো হোক বা টিসিএস হোক, যে কোনো বড় কোম্পানি, মাঝারি কোম্পানি, আপনার যে চুক্তিপত্র থাকে সেখানে আপনার নাম থাকে এবং কোম্পানির নামটা থাকে। তো সেরকমই ইস্টবেঙ্গল ক্লাব বলে কিছু হয় না এই মুহূর্তে। এটা আমি টেকনিক্যালি বলছি, লিগালি বলছি। এএফসি ক্লাব লাইসেন্সিং যবে থেকে চালু হয়েছে, একটা কোম্পানির সাথে একটা কর্মীর, একটা প্লেয়ারের একটা কন্ট্রাক্ট হয়, একটা লিগ্যাল কন্ট্রাক্ট হয়। তো যে ক্লাব লাইসেন্সিংটা হয় সেটা কোম্পানির তরফে একটা লাইসেন্সিং। এই কোম্পানি এই কর্মীর সাথে লাইসেন্সিং করেছে, এই প্লেয়ারদের সাথে, এবং এই কোম্পানিটাকে লাইসেন্স দিল টু অপারেট দ্য ফুটবল ফাংশনালিটিস অফ ইস্টবেঙ্গল ক্লাব, ব্র্যান্ড নেম ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে। তো এবার ধরুন আপনি কোথাও একটা চাকরি করেন, ধরুন একটা টাটা কনসালটেন্সি সার্ভিসেসে চাকরি করেন। তো আপনার টাটা কনসালটেন্সি সার্ভিসেসে আপনি ধরুন কোনো নিয়োগপত্র পাচ্ছেন, কোনো কন্ট্রাক্ট পাচ্ছেন, সেইটা পাওয়ার সাথে কি টাটা কনসালটেন্সি সার্ভিসেসে কারা ইনভেস্টার, শেয়ার হোল্ডার বদলে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্কই নেই। সেটা এই কোম্পানির সাথে আপনার একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট। তো তেমনই এই ইস্টবেঙ্গল যে কোম্পানিটা রয়েছে, যে যাদেরকে লাইসেন্সটা দেওয়া হয়েছে, সেই কোম্পানি একটা চুক্তি দেবে একটা প্লেয়ারকে। এবার কোম্পানির মালিকানা এই মুহূর্তে কিছুটা ইমামির হাতে রয়েছে, আর কিছুটা ইস্টবেঙ্গলের হাতে রয়েছে। ইস্টবেঙ্গলের 77-23 এরকম কিছু একটা রয়েছে। তো এই যারা শেয়ার হোল্ডার এই কোম্পানিটা, সেই কম্পোজিশনটা বদলাতেই পারে, ঠিক আছে? কিন্তু তার সাথে এই কন্ট্রাক্ট দেওয়ার কোনো সম্পর্ক নেই। কেন দিচ্ছে না সেটা আমি আমার কোচের সংক্রান্ত যে ছোটো ছোটো অডিওগুলো প্রকাশ করেছি, যেই কারণে দিচ্ছে না এইটাও সেই কারণে যে ধরুন কালকে কোনো একটা কোম্পানি এক্স ইনভেস্ট করলো ইস্টবেঙ্গলে। ধরুন সে 77 না হলো, ধরো 50% শেয়ার নিল বা 40% শেয়ার নিল। তো শেয়ার নেওয়ার সময় সে বলবে তুমি কী ধরনের প্লেয়ারকে নিয়েছো বা কী ধরনের কোচকে তুমি নিয়েছো, আমি এত টাকা, আমি এত পার্সেন্টেজ কন্ট্রিবিউট করবো, টাকা আমার 50% শেয়ার, আর তুমি আমার কোনো মতামত নেবে না। এইটা হলো মূল কারণ, যে স্টেক হোল্ডারের ওপিনিয়ন বা তার অ্যাপ্রুভাল, সেইটার জন্যই কোচ নিয়োগ বলুন বা যে কোনো মেজর হায়ারিং, বড় হাই ভ্যালুড হায়ারিং ফর প্লেয়ার, সেগুলো এই মুহূর্তে হবে না। কলকাতা ফুটবল লিগের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, সেখানেও কিন্তু এটা কন্ট্রাক্ট। কলকাতা ফুটবল লিগ বলে কন্ট্রাক্ট নয়, মুখে প্রতিশ্রুতি তা কিন্তু নয়, সেখানেও কন্ট্রাক্ট হচ্ছে, এখানেও কন্ট্রাক্ট হবে, আইএসএলও কন্ট্রাক্ট। তফাৎটা এইটাই যে কলকাতা ফুটবল লিগের ভ্যালুটা খুব কম, লো রিস্ক। একটা ধরুন ইনভেস্টার এসে সে বলবে না যে তুমি কেন একটা 20,000 টাকা দিয়ে কাউকে নিয়েছো বা 10,000 পার মান্থ স্যালারি দিয়ে কাউকে নিয়েছো, সেটা প্রবলেম না। কিন্তু এটা হাই ভ্যালুড নিলে সে আপত্তি জানাতেই পারে। তো এইটাই হলো মূল সমস্যাটা, যে হাই ভ্যালুড রিক্রুটমেন্ট ইন টার্মস অফ প্লেয়ার রিক্রুটমেন্ট বা কোচের রিক্রুটমেন্ট, সেটা সম্ভব নয়, এথিক্যালি সম্ভব নয়। সম্ভব তো অবশ্যই, দিয়ে দিতেই পারে নীতুরা, কিন্তু তারপরে যে শেয়ার হোল্ডার বা স্টেক হোল্ডার আসবে, সে আপত্তি জানাবে, বলবে তুমি আমার মতামত না নিয়ে এত হাই ভ্যালুড কন্ট্রাক্ট কেন দিয়ে দিয়েছে। সেটা হলো আসল কথা। টেকনিক্যালি পসিবল, লিগালি পসিবল, কিন্তু প্র্যাকটিক্যালি করাটা অনৈতিক, এবং নীতুরা সেই জন্য করছে না যে হাই ভ্যালুড কোনো প্লেয়ার সাইনিং বা
হাই ভ্যালুড কোচ সাইনিং, এবার কোচ সাইনিং না হলে কোনো হাই ভ্যালুড ফরেনার সাইনিংও হবে না, কোনো ফরেনার সাইনিং হবে না, কারণ ফরেনার তো লিমিটেড আমাদের ভারতীয় ফুটবল এই মুহূর্তে 6টা, আগামী দিনে কমেও যেতে পারে। দে মেক্স দে মেক আ ডিফারেন্স। তো সেখানে কোচের ওপিনিয়নটা ইম্পর্টেন্ট, সেই জন্য বিদেশি চয়ন বা কোচ চয়ন বা কোনো হাই ভ্যালুড আইএসএল ইন্ডিয়ান চয়নটা এই মুহূর্তে সম্ভব নয়। লিগালি সম্ভব কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব নয়। আর এটাই হলো মূল কারণ, ঠিক আছে? এমন নয় যে কন্ট্রাক্ট পেপারে কার নাম থাকবে, ইমামিন লোগো থাকবে কি থাকবে না, বা কার লোগো থাকবে, এটা কোনো ব্যাপারই নয়। এবং ধরুন যদি অনেক সময় কী করে, মানে কোম্পানি ওই শেয়ার অদল বদল না করে আরও একটা কোম্পানি খুলে নেয়, অনেকে অনেক সময় অনেকে করেই, ধরুন আর একটা ফ্রেশ কোম্পানি খুলে নিল। যদি একটা ফ্রেশ কোম্পানি খোলে, সেই ক্ষেত্রে যখন এএফসিকে আবার লাইসেন্স রিনিউ করবে, ওটা তো ইয়ারলি হয়, অ্যানুয়াল হয়, তখন সেই নতুন কোম্পানিটার কোম্পানিটা এনলিস্ট করবে বা রেজিস্টার করবে। সেক্ষেত্রে এক্সিস্টিং কোম্পানি যেসব আউটস্ট্যান্ডিং পেমেন্টগুলো থাকবে, প্লেয়ারদের ধরুন পেমেন্ট দেয়নি, সেটা ট্রান্সফার হয়ে যাবে। ধরুন এর মধ্যে কোম্পানি এক্স রয়েছে, কালকে ধরুন কোম্পানি ওয়াই খুললো, সেক্ষেত্রে কিন্তু যে এক্সের যে আউটস্ট্যান্ডিং বিলগুলো রয়েছে, প্লেয়ারদের লায়াবিলিটিগুলো রয়েছে, সেগুলো ওয়াইতে ট্রান্সফার হয়ে যাবে। এইটা একটা উপায়। আর একটা উপায় হচ্ছে এই একই কোম্পানি রাখলো, কোম্পানিটার জাস্ট নামটা বদলে দিল, কোম্পানি রিনেম করলো, সেটাও সম্ভব। তো এইটা হলো মূল কারণ। তো এইটাই বোঝানোর জন্য এই অডিওটা করা, কেননা এই যে বলছিলাম একটু শিক্ষিত হলে দেখবেন জীবনে অনেকটা সমস্যা কমে গেছে, উৎকণ্ঠা কমে গেছে। সকলে ভালো থাকবেন।